আজকে অংশটা আমরা শুরু করছি। আজকে আমরা এই পরিবেশ রসায়নের যে অংশটুকু পড়ব সেটা হচ্ছে গ্যাসের আণবিক গতিতত্ত্ব আর গ্যাসের গতিশক্তির হিসাব, এবং এটা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা আমরা দেখব। প্রথমে হচ্ছে আমরা গ্যাসের আণবিক গতিতত্ত্বের স্বীকার্যগুলো দেখব। তো তোমার গ্যাসের উপর বিভিন্ন শর্ত আরোপ করে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়েছিল, সেই পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে গ্যাসের বিভিন্ন ভৌত আচরণের তথ্য সূত্র আকারে প্রকাশ করে থাকলেও বিজ্ঞানীরা গ্যাসের এসব আচরণের মূল কারণ ওনাদের সঠিকভাবে জানা ছিল না। তা সত্ত্বেও তোমার আদর্শ গ্যাসের আলোচিত সূত্রের আহ, উপর তার কোনো প্রভাব পড়ে নাই। তো বছর শতেক আগে বিজ্ঞানীরা এসব কথা ভেবে এর সমাধান স্বরূপ গ্যাসের আণবিক গতিতত্ত্ব উপস্থাপন করেন। আসলে কোন কোন শর্ত অনুযায়ী ওই সূত্রগুলো খাটিয়ে সেই শর্তগুলো নিয়ে আলোচনা করেন, এবং এইটাই গ্যাসের আণবিক গতিতত্ত্ব নামে পরিচিত। এবং এই গতিতত্ত্ব নিয়ে আসলে অনেক বিজ্ঞানীরাই কাজ করছেন: ক্লসিয়াস, বোল্টজম্যান, ম্যাক্সওয়েল। তবে এদের মধ্যে ম্যাক্সওয়েল ও বোল্টজম্যান এর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তো গ্যাসের আণবিক গতিতত্ত্বের স্বীকার্যগুলো হলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম স্বীকার্যটা হচ্ছে গ্যাসের গঠন। তো যে কোনো গ্যাস তোমার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্থিতিস্থাপক কণার সমন্বয়ে গঠিত, গোলাকার কণার সমন্বয়ে গঠিত। এগুলোকে পরমাণু বা অণু বলা হয়। এবং এসব কণা বা অণু বা পরমাণু দ্রুত গতিতে সরলরৈখিক পথে ইতস্তত তোমার সব দিকে ছোটাছুটি করে। 2 নম্বর পয়েন্ট হলো অণুসমূহের আয়তন। গ্যাসের অণুসমূহের মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় খুবই নগণ্য, যে সেটাকে বাদ দেওয়া যায়। অণুসমূহের মোট আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য, যে সেটাকে আমরা বাদ দিতে পারি। তখন ধরা হয় যে গ্যাস পাত্রের অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। 3 নম্বর পয়েন্ট হলো গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ। গ্যাসের অণুসমূহের মধ্যে তোমার কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। এরা পরস্পর এই আকর্ষণ বা বিকর্ষণ বল মুক্ত। 4 নম্বর পয়েন্ট হলো আন্তঃআণবিক সংঘর্ষ ও প্রকৃতি। গ্যাসের অণুগুলির মধ্যে পরস্পরের সাথে বা পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ ঘটে, কারণ তারা অনবরত চারিদিকে ছোটাছুটি করতেছে, এই জন্য পাত্রের দেয়ালের সাথে এবং নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটে। তখন এই সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, কারণ কণাগুলো স্থিতিস্থাপক এবং তাদের গতিশক্তি অভ্যন্তরীণ বা অন্য শক্তিতে রূপান্তরিত হয় না। নির্দিষ্ট তাপমাত্রায় অণুগুলোর মোট গতিশক্তি স্থির থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে গ্যাসের চাপ। অবিরাম স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে পাত্রের দেয়ালের গায়ে প্রতি একক ক্ষেত্রফলে গ্যাসের কণাগুলো যে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় ওই গ্যাসের চাপ। এই যে কণাগুলো ছোটাছুটি করতেছে, তখন তারা এই যে পাত্রের দেয়ালের গায়েও কিন্তু সংঘর্ষ করে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যে বলে তারা সংঘর্ষ করে সেটাকে বলা হয় ওই গ্যাসের চাপ। তারপর হচ্ছে গতিশক্তি। গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি সংশ্লিষ্ট গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, বা আমরা বলতে পারি পরম তাপমাত্রার সমানুপাতিক। তো গ্যাসের গতিতত্ত্ব হতে তাত্ত্বিকভাবে দেখানো যায় যে যদি কোনো আদর্শ গ্যাসের আয়তন বি, চাপ পি, প্রতিটি গ্যাসের অণুর ভর, মানে গ্যাসের প্রতিটি অণুর ভর এম, এবং নমুনা গ্যাসের অণুর সংখ্যা এন হলে আমরা, এবং গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ সি হলে আমরা গতীয় সমীকরণটা লিখতে পারি পি ইকুয়ালস টু 1/3 এম এন সি স্কোয়ার। এটা হলো গতীয় সমীকরণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে, যারা উপরের শর্তগুলো অনুসরণ করবে। এরপর আসবে আমরা গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ ও অন্যান্য গতিবেগ নিয়ে আলোচনা করবো এখানে। তো এখানে কেন এই গতিবেগগুলোকে নিয়ে আসা হচ্ছে?
সেটাও আমরা একটু জানবো। তো যে কোনো গ্যাসের নমুনায় তোমার অসংখ্য অণু থাকে, একটা দুটো অণু তার নেওয়া সম্ভব নয়, সেখানে অসংখ্য অণু থাকবে এবং অণুগুলোর মধ্যে তোমার অবিরাম সংঘর্ষের ফলে এদের মোট গতিশক্তির কোনো পরিবর্তন না হলেও কিন্তু গতিবেগের পরিবর্তন হয়। তো এসব অণুর গতিবেগের যে কোনো সময় মানে সবসময় সমান থাকে না। যে কোনো মুহূর্তে একটি অণুর গতিবেগ প্রায় শূন্যের কাছাকাছি হয়ে যায়, আবার কোনো সময় অনেক গুণ বেশি হতে পারে। তো দ্রুতগতির অণুটি এক সময় মন্থর গতির হতে পারে, আবার অনেক সময় এর চেয়েও বেশি দ্রুতগতির হতে পারে। এ অবস্থায় অণুর গতিবেগ নির্দিষ্ট করে বলা সম্ভব না। তবে অণুগুলোর গড় গতিবেগ হিসাব করা যায়। আর গড় গতিবেগ যখন হিসাব করা হয় তখন আসলে একটা আদর্শ মানের কাছাকাছি মান পাওয়া যায়। মানে ধরা হয় যে আনুমানিক এই একটা নির্দিষ্ট সময় ধরে তার বেগটা মোটামুটি এরকমই ছিল। কিন্তু ঠিক ওই মুহূর্তে যে এই বেগটাই ছিল তা না। ধরো অণুটার বেগ কখনো 5 মিটার পার সেকেন্ড হচ্ছে, কখনো 10 মিটার পার সেকেন্ড হচ্ছে, কখনো 2 মিটার পার সেকেন্ড হচ্ছে। এখন ধরো গড় করে একটা বলা হলো 5 মিটার পার সেকেন্ড সবসময়। এটা হচ্ছে একটা এভারেজ মান আরকি। এতে তোমার ডেভিয়েশনটা কম থাকে বা বিচ্যুতিটা কম হয় আরকি। শুধু গড় করলে যে এরকম কাছাকাছি মান পাওয়া যায় তা না। অনেক সময় বর্গমূল গড়, বর্গবেগ করলেও অনেক কাছাকাছি মান পাওয়া যায়। তো এই বেগগুলোকে আমরা ৩ ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সাধারণ গড় বেগ, আরেকটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, আরেকটা হচ্ছে গড় গতিবেগ। প্রথমে আসি আমরা গড় গতিবেগে। কোনো গ্যাসের অণুগুলোর বিভিন্ন গতিবেগের পাটিগণিতীয় গড়কে ওই গ্যাসের অণুগুলোর গড় গতিবেগ বলা হয়। এখন একেকটা কণার গতিবেগ তো একেক রকম। তো প্রত্যেকটা কণার গতিবেগকে যোগ করে সেটা যদি অণুর সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যে বেগটা পাওয়া যাবে সেটাকে বলা হয় গড় গতিবেগ। তারপর আসবে বর্গমূল গড় বর্গবেগ। এটাকে আরএমএস বেগ বলা হয়। আর কি হচ্ছে রুট মিন স্কয়ার বেগ। এটা হলো গ্যাসের বিভিন্ন গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসের অণুর বর্গমূল গড় বর্গবেগ বলা হয়। যেমন যদি কোনো একটা গ্যাস পাত্রে n সংখ্যক অণু থাকে এবং সেগুলোর প্রত্যেকটা কণার বেগ c1 c2 c3 হয়, যদি cn পর্যন্ত হয়, তাহলে বর্গমূল গড় বর্গবেগ হবে c ইকুয়ালস টু রুট ওভার c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার ডট ডট cn স্কয়ার ডিভাইড বাই n। তারপর এটাকে আমরা বর্গমূল করব। তাহলে গ্যাসের অণুগুলোর বিভিন্ন গতিবেগের বর্গ করে সেটাকে সে অণু সংখ্যা দিয়ে ভাগ করে যদি বর্গমূল করি, তাহলে সেটাকে বলা হয় বর্গমূল গড় বর্গবেগ। এখন গ্যাসের আণবিক গতিতত্ত্ব থেকে বর্গমূল গড় বর্গবেগের সমীকরণটা আমরা দেখব। কোন সমীকরণটা নিয়ে আসা যায়? আমরা অলরেডি এখানে কিন্তু দেখছিলাম যে গ্যাসের গতীয় সমীকরণ ছিল P equals to 1/3 mc স্কয়ার। এটা আমরা জানি, যেখানে n হচ্ছে তোমার অণুর সংখ্যা। এখন সেখানে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাহলে n equals to হচ্ছে na, আর প্রতিটা অণুর ভর হচ্ছে m, তাই না? তাহলে m ইন্টু na করলে কিন্তু গ্যাসের আণবিক ভর পাওয়া যাবে। যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, যেটা হচ্ছে 6.023 ইন্টু 10^23, আমরা জানি যে কোনো গ্যাসের 1 মোলে ঠিক এত সংখ্যক অণু থাকে। তো এই অ্যাভোগাড্রো সংখ্যক অণুকে যদি প্রতিটা অণুর ভর দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আণবিক ভর পাওয়া যাবে, মানে 1 মোল গ্যাসের ভর পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা সমীকরণটা লিখতে পারি P equals to 1/3 mc স্কয়ার। এখানে m ইন্টু n equals to হচ্ছে ক্যাপিটাল M। তাহলে c স্কয়ার ইকুয়ালস টু লেখা যায় 3pv/m। তারপর এটা কিন্তু আমরা বর্গমূল করে দেই উভয় পাশে, তাহলে c ইকুয়ালস টু দাঁড়াবে রুট ওভার pv/3pv/m। আবার আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ, সেখান থেকে জানি pv ইকুয়ালস টু nRT। আর 1 মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা দাঁড়ায় pv ইকুয়ালস টু RT। তাহলে আমরা এখানে pv এর বদলে RT বসাতে পারি। তাহলে সমীকরণটা দাঁড়াবে তোমার রুট ওভার 3 RT/m।
তাহলে এটাই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ। তো আমরা ম্যাথ করার ক্ষেত্রে এই সমীকরণটাই ব্যবহার করব। তারপর আমরা দেখব সম্ভাব্যতম বেগ। এটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব মতে অনবরত সংঘর্ষরত তোমার গ্যাস অণুগুলোর বেগ সবসময় তোমার পরিবর্তিত হয়। গ্যাস অণুগুলোর মধ্যে নিম্ন থেকে উচ্চ বেগযুক্ত কণা থাকে। এই যে এখানে অসংখ্য অণু আছে তাদের মধ্যে কোনটার বেগ খুবই কম, কোনটার বেগ খুবই বেশি। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার সম্ভাবনা তত্ত্বের ভিত্তিতে গাণিতিক উপায়ে প্রমাণ করেন যে কোনো গ্যাসের অধিকাংশ অণু এদের মধ্যে আন্তঃসংঘর্ষের কারণে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে একটি বিশেষ বেগ লাভ করে থাকে এবং বিশেষ মুহূর্তের এই অধিকাংশ অণুর বিশেষ বেগকে সম্ভাব্যতম বেগ বলা হয় এবং এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আর সংজ্ঞাটা যদি আমরা একটু সিম্পলিফাই করে বলি তাহলে সেটা হবে যে গ্যাসের অণুগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অণুর মধ্যে যে বেগটা বিদ্যমান, গ্যাসের অণুগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অণুগুলোর মধ্যে যে বেগ বিদ্যমান তাকে সম্ভাব্যতম বেগ বলা হয়। তো এই সম্ভাব্যতম বেগের সমীকরণটা হচ্ছে আলফা ইকুয়ালস টু রুট ওভার 2RT/m। এটাও কিন্তু গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণ ছিল P + 1/3mc², সেখান থেকে এটাকে প্রমাণ করা হয়েছে। তো এখানে আলফা ইকুয়ালস টু রুট ওভার 2RT/m হবে। আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কেলভিন তাপমাত্রা, আর এমটা হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর। তো এটার ম্যাথ কম আসে, তারপরে এমসিকিউর সমীকরণটা জানার জন্য আমাদের এটা জানা দরকার। অনেক সময় এমসিকিউতে আসে কোন সমীকরণটি সঠিক, তো সেই ক্ষেত্রে এই সমীকরণটাও আমাদের জানা থাকা দরকার। আচ্ছা, এরপর আমরা দেখব বর্গমূল গড় বর্গবেগ এর প্রয়োজনীয়তা কি বা প্রয়োজনীয় কেন। তো সাধারণত আমরা আগে বলছি এক একটা অণুর গতিবেগ এক এক রকম। তো প্রত্যেকটা অণুর গতিশক্তি বের করে আমরা যে অ্যাকচুয়াল গতিশক্তি পাই, আমরা বর্গমূল গড় বর্গবেগ থেকেও যে আমরা গড় গতিশক্তি বের করি একটা গ্যাসের, সেটাও কিন্তু প্রকৃত গড় গতিশক্তির প্রায় সমান। সেটা আমরা এখানে দেখব। তো বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে এমন একটি বেগ যা প্রতিটি অণুর সাধারণ গতিবেগ ধরে অণুসমূহের গতিশক্তি হিসাব করলে তার প্রকৃত গতিশক্তি পাওয়া যায়। তো গড় গতিবেগ হতে সরাসরি গতিশক্তি পাওয়া যায় না। আচ্ছা, ধরি আমরা এখানে একটা গ্যাস পাত্রে মোট n সংখ্যক অণু আছে এবং এদের প্রত্যেকটার বেগ যথাক্রমে c1, c2, c3, cn পর্যন্ত আছে। আর প্রতিটা অণুর ভর হচ্ছে m। তাহলে মোট গতিশক্তি কত হবে? প্রথমটার জন্য গতিশক্তি হাফ এম সি ওয়ান স্কোয়ার, তারপরটা হাফ এম সি টু স্কোয়ার, তারপরটা হাফ এম সি3 স্কোয়ার, হবে হাফ এম সিএন স্কোয়ার। তো এই সবগুলোকে যখন যোগ করতেছি আমরা, তখন মোট গতিশক্তি পাওয়া যাচ্ছে। এখান থেকে হাফ এমটা কমন নিলে পাওয়া যাবে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার ডট 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 সিএন স্কোয়ার। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। আমরা প্রত্যেকটা অণুর গতিশক্তি বের করে সেটাকে যোগ করে মোট গতিশক্তি বের করলাম। এখন আমরা বর্গমূল গড় বর্গবেগ দিয়েও গতিশক্তিটা বের করব। এখন ধরলাম প্রতিটি অণুর বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে সি, আর প্রতিটা অণুর গতিশক্তি তাহলে কি হবে? হাফ এম সি স্কোয়ার। আর এখানে অণু সংখ্যা যদি এন হয় তাহলে সমীকরণটা দাঁড়াবে হাফ এম ইন্টু এন সি স্কোয়ার। এটি হচ্ছে মোট গতিশক্তি যখন আমি বর্গমূল গড় বর্গবেগ দিয়ে করতেছি। এটি হচ্ছে গতিশক্তির সমীকরণ। তো এখানে আমরা পরবর্তীতে লিখতে পারি হাফ ইন্টু এম ইন্টু এন ইন্টু বর্গমূল গড় বর্গবেগ সমান কত? আমরা কি জানি? বর্গমূল গড় বর্গবেগ সমান আমরা জানি রুট ওভার c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস এভাবে ডট ডট দিয়ে cn স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে n। বর্গমূল গড় বর্গবেগ সমান এই সমীকরণটা পাওয়া যায়। আর এখানে যদি সি স্কোয়ার আছে তাহলে এখানে
হোল স্কোয়ার হবে, যেটা হচ্ছে এই লাইনটা। একটা লাইন বাদ দেওয়া হয়েছে, তাহলে আমরা এখানে সি স্কোয়ারের মানটা বসাই দিলাম। এই যে এখানে খেয়াল করে দেখো তোমরা, এই যে বর্গমূল গড় বর্গবিকের সমীকরণ এটা ছিল। তাহলে এখানে সি স্কোয়ারের জায়গায় এটাই বসালাম। তো স্কোয়ার আর বর্গমূল কাটা চলে গেল, তাহলে এখানে থাকলো সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার ডট 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 সি এন স্কোয়ার ডিভাইড বাই এন। তাহলে এখানে এন এন কাটাকাটি চলে গেল, তাহলে থাকলো হাফ এম সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার ডট 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 সি এন স্কোয়ার। তাহলে দেখো এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ কিন্তু সেম। তার মানে প্রত্যেকটা অনুবেগ থেকে আমরা যে গতিশক্তি পাচ্ছি সেগুলোকে যোগ করে মোট যে গতিশক্তি পাচ্ছি আর বর্গমূল গড় বর্গবেগ থেকেও যে গতিশক্তি পাচ্ছি সেই দুটা কিন্তু সমান। তার মানে বর্গমূল গড় বর্গবেগ থেকে আমরা যে গ্যাসের গতিশক্তি বের করব সেটা কিন্তু প্রকৃত গতিশক্তির সমান হবে। এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসতে পারে, দেখাও যে তোমার বর্গমূল গড় বর্গবেগ অনুযায়ী নির্মিত মোট গতিশক্তি প্রকৃত গতিশক্তির সমান। এবার আমরা এর কিছু অঙ্ক দেখব বর্গমূল গড় বর্গবেগের। এখানে প্রথম গাণিতিক সমস্যাটা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং তোমার 720 মিলিমিটার মার্কারি চাপে কার্বন ডাইঅক্সাইড অণুর বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো। এই বর্গমূল গড় বর্গবেগ নির্ণয়ের জন্য আমরা যে সমীকরণটা ব্যবহার করব সেটা হচ্ছে সি ইকুয়ালস টু √3RT/m। তো এখানে আর এর মানটা আমরা এস এককে বসাবো 8.314 জুল পার মোল পার কেলভিনে। তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করে নিব, 294 হবে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, এটা গ্রাম পার মোলে আছে, এটাকে আমরা কেজি পার মোলে নিয়ে যাব, কারণ কেজিটা হচ্ছে এসআই একক। তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে গেলাম। এখন এই মানগুলো বসাবো, এবং তোমরা যখন অঙ্কগুলো করবা কখনোই কোনো গ্যাসের আণবিক ভরকে এই অঙ্কের ক্ষেত্রে গ্রামে প্রকাশ করবা না, সবসময় 1000 দিয়ে ভাগ করে কেজিতে প্রকাশ করবা, আর না হলে কিন্তু অ্যান্সার সঠিক আসবে না, কারণ সবগুলা এসআই এককে না আসলে সঠিক অ্যান্সারটা আসবে না। আমরা মানগুলো বসাই দিলাম, 3 ইন্টু 8.314 ইন্টু 294 ডিভাইড বাই 44 ইন্টু 10⁻³ ক্যালকুলেশন করলে মানটা আসবে 408.24 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হলো গতিশক্তির সমীকরণ, গতিশক্তির মান, বর্গমূল গড় বর্গবেগের মান এটা। এবং ম্যাক্সিমাম গ্যাসের ক্ষেত্রে কিন্তু এরকম মানগুলো বড়ই আসবে, 400, 500, 300, ছোট কিন্তু আসবে না। আমরা যদি মানগুলো ঠিক মতো না বসাই তখনই কিন্তু এরকম উল্টাপাল্টা মান আসবে। নেক্সট ম্যাথটা হচ্ছে, যদি এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার হয়, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণু সময়ের আরএমএস বেগ হিসাব করো। গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, কিন্তু যেহেতু গ্যাসটা কি গ্যাস বলে দেওয়া নাই, তাই এর আণবিক ভরটা কিন্তু আমরা ওখান থেকে বের করতে পারতেছি না, কিন্তু ঘনত্ব দেওয়া আছে এসটিপিতে, সেখান থেকে আমরা আণবিক ভরটা বের করে নিব। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কিন্তু 22.4 লিটার মোলার আয়তন। তো 1 মোলার আয়তন এটা, আর 1 মোল মানে হচ্ছে তোমার এর আণবিক ভর আর কি। তো ঘনত্বকে তুমি যখন মোলার আয়তন দিয়ে গুণ করবো তখন আণবিক ভর পাওয়া যাবে। ঘনত্বকে যখন আমরা মোলার আয়তন দিয়ে গুণ করবো তখন অবশ্যই এটা আণবিক ভর পাওয়া যাবে। তো এসটিপিতে গ্যাসের ঘনত্ব হচ্ছে 1.25 গ্রাম পার লিটার। তো এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 22.4 লিটার গ্যাসের ভর হবে 22.4 ইন্টু 1.25। লিটার লিটার কাটা চলে যাবে, গ্রাম থাকবে, এটা হচ্ছে 28 গ্রাম। এটাই হচ্ছে 1 মোল গ্যাসের ভর বা আণবিক ভর। তো এখন আমাদেরকে আরএমএস বেগ বের করতে হবে, সেটা হচ্ছে
C equals to √3RT/m। এখানে RM1 আমরা 8 আগের মতোই 314 জুল পার মোল পার কেলভিন বসাবো। 27 ডিগ্রি সেলসিয়াস যেহেতু এটাকে আমরা কেলভিনে প্রকাশ করে নিব 300 কেলভিন। গ্যাসের অণুর আণবিক ভর হচ্ছে 28, এটাকে আমরা আবারও 1000 দিয়ে ভাগ করে কেজিতে প্রকাশ করে নিব। আমরা মানগুলো বসাই দিলাম এখানে, ক্যালকুলেশন করলে মানটা আসবে 516.9 মিটার পার সেকেন্ড। আর স্যার হ্যাঁ বলো। স্যার এইখানে যদি স্যার একটি গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া থাকে স্যার, তাহলে তো স্যার আমরা 2 দ্বারা গুণ করলেই আণবিক ভর পেয়ে যাবো, তাই নয় কি? হ্যাঁ রাইট, যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, আর যেহেতু এখানে আণবিক ভর তোমার 28 দেওয়া, বোঝা যাচ্ছে এটা নাইট্রোজেন গ্যাস। নেক্সট ম্যাথটা আমরা দেখি। এখানে প্রশ্নটা হলো কোন তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইড অণুর আরএমএস বেগ 25 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেন অণুর আরএমএস বেগের সমান হবে। তো তার মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আরএমএস বেগটা সমান হবে, কিন্তু কত তাপমাত্রায় সমান হবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে T1 তাপমাত্রা ধরে নিলাম। সালফার ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে T1 তাপমাত্রায় আরএমএস বেগ অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের সমান হবে। তো সালফার ডাইঅক্সাইড গ্যাসের আরএমএস বেগটা হচ্ছে C1 ইকুয়ালস টু √3RT1/m। m1ও দিতে পারো, m সালফার ডাইঅক্সাইডও লিখতে পারো। আর অক্সিজেন গ্যাসের আরএমএস বেগটা হবে C2 ইকুয়ালস টু √3RT2/m অক্সিজেন। এখানে T2 এর মান কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, কারণ বলেই দেওয়া আছে অক্সিজেন গ্যাসের যে আরএমএস বেগ সেটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে। তাহলে এখানে C1 ইকুয়ালস টু C2 হবে, কারণ দুটো আরএমএস বেগ সমান হবে। তাহলে C1 এর মান বসিয়ে দিলাম √3RT1/m সালফার ডাইঅক্সাইড, এটা হচ্ছে √3RT2/m অক্সিজেন। তো এখানে আমরা 3RT কাটাকাটি করে ফেলতে পারি, আমরা অ্যাকচুয়ালি রুট দুটো কাটাকাটি করে ফেলতে পারি। আমরা এখানে T1 এর মানটা বের করব। সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 64, আর এখানে T2 এর মান হচ্ছে 298 কেলভিন, আর অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32। এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব T1 এর মান হচ্ছে 596 কেলভিন। তার মানে সালফার ডাইঅক্সাইডের তাপমাত্রা 596 কেলভিনে আসলে তখন তার যে আরএমএস বেগ সেটা অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের সমান হবে। আর এটাকে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করার জন্য এখান থেকে 273 বাদ দিলেই হয়ে যাবে, সেটা হয়ে যাবে 323 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 323 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইড অণুর আরএমএস বেগ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর আরএমএস বেগের সমান হবে। এই হলো ম্যাথটা। এরপর আমরা গ্যাসের কণার গতিশক্তির হিসাবটা দেখব, সেটাও গতীয় সমীকরণ থেকে। তো আমরা আদর্শ গ্যাসের যে গতীয় সমীকরণ সেটা দেখছিলাম P = 1/3 mNc²। এটা হচ্ছে যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো থেকে আমরা এটা পাইছিলাম। তো এখানে একটা V আয়তনের পাত্রে T কেলভিন তাপমাত্রা ও P চাপে একটি আদর্শ গ্যাস যদি থাকে এবং গ্যাসের একটি অণুর ভর যদি m হয় এবং সেখানে মোট অণু সংখ্যা যদি n হয় এবং অণুগুলো যদি বর্গমূল গড় বর্গবেগ c হয়, তাহলে আমরা সমীকরণগুলো কিভাবে লিখতে পারি সেটাই দেখব। তো এখানে n এটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা। তো এখানে আমরা ধরে নিলাম যে ওই গ্যাস পাত্রে Na সংখ্যক অণু আছে, মানে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু আছে। তো যেহেতু অ্যাভোগাড্রোর সংখ্যক অণু আছে তাহলে এখানে n ইকুয়ালস টু হচ্ছে Na। তাহলে আমরা সমীকরণটা কি লিখতে পারি? PV ইকুয়ালস টু 1/3 Na into m
সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। তো এখানে আমি একটা অতিরিক্ত 2 নিয়ে আসলাম, 2/3 লিখলাম ইন্টু এন এ ইন্টু হাফ। যেহেতু একটা অতিরিক্ত 2 নিয়ে আসছি, সেটাকে দূর করার জন্য আবার 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে ইন্টু হাফ এম সি স্কোয়ার। তাহলে এই হাফ এম সি স্কোয়ারটা কি? গতিশক্তি, একটি অণুর গতিশক্তি। হাফ এম সি স্কোয়ারটা হচ্ছে একটি অণুর গতিশক্তি। তো এখানে যদি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাহলে এই একটা অণুর গতিশক্তিকে যখন আমি এন এ দ্বারা গুণ করবো, তখন কিন্তু 1 মোল গ্যাসের গতিশক্তি পাওয়া যাবে। 1 মোল গ্যাসের গড় গতিশক্তি পাওয়া যাবে। এটি হচ্ছে এই অংশটা, এন এ ইন্টু হাফ এম সি স্কোয়ার, 1 মোল গ্যাসের গড় গতিশক্তি। এবং 1 মোল গ্যাসের গড় গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে সমীকরণটা দেখা যায় পি ভি ইকুয়ালস টু 2/3 ইকে, আর এই পুরোটা সমান ইকে হয়ে গেছে। ঠিক আছে, আশা করি অংশ তোমরা বুঝতে পারছো। এখানে আমি একটা অতিরিক্ত 2 নিয়ে আসছি, কারণ এখানে আমি হাফ নিয়ে আসবো, এবং হাফ নিয়ে এসে এটাকে আমি গতিশক্তির সমীকরণ আকারে প্রকাশ করবো সেই জন্য। তাহলে আমরা সমীকরণটা পাচ্ছি পি ভি ইকুয়ালস টু 2/3 ইকে। তাহলে আমরা ইকে ইকুয়ালস টু লিখতে পারি 3/2 পিভি, এটা আমরা লিখতে পারি। আবার আমরা পিভি ইকুয়ালস টু কি জানি? এনআরটি। আর 1 মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা দাঁড়ায় পিভি ইকুয়ালস টু হচ্ছে আরটি, যেখানে এন এর মান 1। তাহলে পিভি ইকুয়ালস টু যদি আরটি দাঁড়ায়, তাহলে সমীকরণটা হবে ইকে ইকুয়ালস টু 3/2 আরটি। এটাই হচ্ছে গ্যাসের গতিশক্তির সমীকরণ, এবং এই সমীকরণটা ব্যবহার করেও কিন্তু আমাদের বিভিন্ন অঙ্ক করা লাগতে পারে। ইকে ইকুয়ালস টু হচ্ছে 3/2 আরটি। আর যদি এন সংখ্যক মোল থাকে, তাহলে সমীকরণটা দাঁড়াবে 3/2 এনআরটি। 1 মোল থাকলে শুধুমাত্র 3/2 আরটি, আর 1 মোল ছাড়া যদি অন্য কোনো মোল সংখ্যা থাকে, তাহলে সমীকরণটা হবে ইকে ইকুয়ালস টু 3/2 এনআরটি। এই হলো গতিশক্তির সমীকরণ। এই দুইটি আমাদের কাজে লাগবে। আর এই যে গ্যাসের গতির সমীকরণ আছে না, এই গতির সমীকরণ দিয়ে কিন্তু বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই সবগুলোই কিন্তু আসলে প্রমাণ করা যায় আদর্শ আচরণের সমীকরণ থেকে। তাহলে আমরা এখানে এখন এই গতিশক্তির ম্যাথটা দেখব। যেমন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত? তো অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে এই 16 গ্রামকে যখন আমি আণবিক ভর দিয়ে ভাগ করব, তখন কিন্তু মোল সংখ্যা পাওয়া যাবে। তাহলে 16 ডিভাইড বাই 32 ইকুয়ালস টু হচ্ছে 0.5 মোল। তাহলে এখানে কিন্তু 1 মোল গ্যাস নাই, তার চেয়ে কম আছে। তাহলে গতিশক্তির সমীকরণ হবে ইকে ইকুয়ালস টু 3/2 এনআরটি। এখানে আর এর মানটা অবশ্যই এসে এককে বসাতে হবে, 8.314 জুল পার মোল পার কেলভিন। তাপমাত্রাটাকে আমরা কেলভিনে প্রকাশ করলাম, 300 কেলভিন হয়ে গেল। এন এর মান তো 0.5, এই মানগুলো আমরা বসাই দিলাম, 3 ইন্টু 0.5 ইন্টু আর এর মান, টি এর মান ডিভাইড বাই 2। ক্যালকুলেশন করলে মানটা আসবে 1870.65 জুল। এটাই হচ্ছে গতিশক্তির মান। আর এখান থেকে যদি একটা অণুর গতিশক্তি বের করতে বলতো, তাহলে এই মানটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলেই হয়ে যেত, একটা অণুর গতিশক্তি বের করতে বললে। আচ্ছা, তারপর এখানে তোমাদের জন্য কিছু সৃজনশীল প্রশ্ন আছে, যেমন গ্যাসের আণবিক গতিতত্ত্ব বলতে কি বোঝায়। ওই যে গ্যাসের যে বিভিন্ন সূত্রগুলো দেওয়া হয়েছে, গ্যাসের ধর্মগুলোকে বিশ্লেষণ করে, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তো এগুলো সম্পর্কে পুরোপুরিভাবে বিজ্ঞানীদের ধারণা ছিল না। পরবর্তীতে এগুলোকে ব্যাখ্যা করার জন্য যে কতগুলো স্বীকার্য দিচ্ছেন, ওগুলাকেই গ্যাসের আণবিক গতিতত্ত্ব বলা হয়। তারপর বর্গমূল, গড়, বর্গবেগের সংজ্ঞাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষাতে প্রায় আসে 1 নাম্বারে। এটার সংজ্ঞাটাও এই লেকচারেই বলা আছে। তারপর গ্যাসের আণবিক গতিতত্ত্ব থেকে কিভাবে গ্যাসের অণুর গড় গতিশক্তি হিসাব করা যায়, মানে ওই যে পিভি ইকুয়ালস টু 1/3 এমএনসি স্কোয়ার, এই সমীকরণ থেকে আমরা কিভাবে গতিশক্তির সমীকরণ ইকে এর সমীকরণটা নিয়ে আসতে পারি, সেইটা প্রতিপাদন করতে হবে, যেটা লাস্ট পেজের আগের পেজে দেওয়া আছে, এখানে দেওয়া আছে।
আচ্ছা, নেক্সট হচ্ছে বর্গমূল গড় বর্গবেগের প্রয়োজনীয় কেন? ওই যে আমরা প্রত্যেকটা অণুর গতিশক্তি বের করে যখন প্রকৃত গতিশক্তি বের করতে যাই, তখন আসলে সঠিক মানটা সবসময় পাওয়া যায় না। কিন্তু বর্গমূল গড় বর্গবেগ থেকে যখন আমরা আ গ্যাসের মোট গতিশক্তি বের করি, তখন কিন্তু প্রকৃত গতিশক্তিটা পাওয়া যায়। গড়বেগ থেকে প্রকৃত গতিশক্তিটা পাওয়া যায় না। এবং সেটা কিন্তু অলরেডি এই লেকচারের মধ্যে দেওয়া আছে, প্রয়োজনীয় কেন? আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, কেউ কি বলতে পারবা? আমি লাস্ট ক্লাসে তোমাদের গ্রাহামের ব্যাপন সূত্রের ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া যদি সিক্ত তুলা আমি একটা টিউবের দুই পাশে রাখি, তাহলে কোথায় তোমার সাদা ধোঁয়ার সৃষ্টি হতে পারে? এই ধরনের কোনো ম্যাথের কোনো আইডিয়া কি তোমাদের গত ক্লাসে দিছিলাম? ধরো এখানে একটা অ্যামোনিয়া সিক্ত তুলা রাখা হয়েছে এই কাঁচনলে, আর এই পাশে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা রাখা হয়েছে, আর এই নলটার দৈর্ঘ্য হচ্ছে সাপোজ 25 সেন্টিমিটার। এখন এই এখান থেকে তো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডও ব্যাপন ঘটবে, আবার অ্যামোনিয়ারও ব্যাপন ঘটবে। তো একটা জায়গায় এসে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া কিন্তু মিলিত হবে, এবং সেই জায়গায় অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হবে। এখন যদি প্রশ্নটা করি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাইড থেকে কতটুকু দূরত্বে এই সাদা ধোঁয়ার সৃষ্টি হবে, এই ধরনের ম্যাথ করার কোনো আহ, এই ধরনের কোনো ম্যাথের আইডিয়া কি তোমাদের দিয়েছিলাম গত ক্লাসে? স্যার আইডিয়া দিয়েছিলেন স্যার, কিন্তু এই ম্যাথটা করার নাই। আচ্ছা, তো এই ম্যাথটা, এরকম ধরনের ম্যাথও কিন্তু বইতে দেখবে আছে, এবং এগুলোও কিন্তু পরীক্ষাতে আসে। হ্যাঁ, তা আমি এই ম্যাথটা কিভাবে করতে হবে সেটা একটু দেখাই দিই। ধরো এটাই উদ্দীপকে দেওয়া আছে, এক পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্ত তুলা, আরেক পাশে অ্যামোনিয়া সিক্ত তুলা দেওয়া আছে, এবং এখানে বলে দিল যে তোমার এই দুটা গ্যাস যখন একসাথে মিলিত হবে তখন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হবে। এখন প্রশ্ন হচ্ছে, তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাশ থেকে কতটুকু দূরত্বে এই সাদা ধোঁয়ার সৃষ্টি হবে? এটি হচ্ছে প্রশ্ন, এটা গাণিতিকভাবে দেখাইতে হবে। ঠিক আছে, এ হচ্ছে প্রশ্ন। তো এই ক্ষেত্রে আমি ধরে নিলাম, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাশ থেকে এক্স দূরত্বে এই সাদা ধোঁয়াটার সৃষ্টি হবে। তাহলে অ্যামোনিয়া থেকে কত দূরত্বে হবে? 25 মাইনাস এক্স দূরত্বে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল বেসিক অংশ। এখন এই দুইটা গ্যাসই যে দূরত্ব অতিক্রম করবে, এটা তো নির্দিষ্ট সময় দূরত্ব অতিক্রম করবে, তাই না? মানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এই যে এক্স দূরত্ব অতিক্রম করবে, এই এক্স দূরত্ব অতিক্রম করতে যে সময়টা ব্যয় করবে, তোমার এই অ্যামোনিয়াও কিন্তু এই 25 - এক্স দূরত্বটা অতিক্রম করতে সমান সময় নিবে। কারণ একটা সময় এসে তো তারা মিলিত হবে, এমন না যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আগে এসে বসে থাকবে, অ্যামোনিয়া পরে আসবে। ব্যাপার তাই না, তাই না? দুজনই ব্যাপিত হবে, একটা টাইমে এসে দুজন মিলিত হয়ে যাবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অতিক্রান্ত দূরত্বের সময় আর অ্যামোনিয়ারও অতিক্রান্ত দূরত্বের সময় কি হবে? সেম হবে। তাহলে এক্ষেত্রে আমরা দূরত্ব দিয়ে অঙ্কটা করতে পারি। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হচ্ছে ব্যাপনের হার, ডিভাইড বাই অ্যামোনিয়ার অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা হচ্ছে ব্যাপনের হার। তার মানে R1 বাই R2 ইকুয়ালস টু হবে √M2 বাই M1, মানে অ্যামোনিয়ার আণবিক ভর ডিভাইড বাই হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর। তো এখানে টি যদি কাটাকাটি করে ফেলি আমরা, তাহলে সমীকরণটা দাঁড়াবে x বাই 25 মাইনাস এক্স, আর অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে 36.5। এখন এই সমীকরণটাকে আমরা সমাধান করে এক্স এর মান বের করতে পারবো না? 17 বাই 36.5 ভাগ করে এটাকে বর্গমূল করবো, তাহলে এখানে একটা মান পাওয়া যাবে। এই মানটাকে 25 মাইনাস এক্স দ্বারা গুণ করবো, তারপর সেখান থেকে সমাধান করে এক্স এর মানটা বের করে নিয়ে আসবো। এই অঙ্কটা সমাধান করা যাবে না? জি স্যার। আর এক্স এর মান যেটা বেরোবে সেটাই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কতটুকু দূরত্বে সেই সাদা ধোঁয়ার সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এর আগের দিন দেখছিলাম কিভাবে ব্যাপনের হার কার বেশি হবে বা কার কম হবে সেই ধরনের, তারপর হচ্ছে ঘনত্ব বের করার ক্ষেত্রে, তারপরে আয়তন বের করার ক্ষেত্রে, আর এখন দেখলাম দূরত্ব বের করার ক্ষেত্রে। তাহলে সবগুলো সূত্র ব্যবহার করেই কিন্তু অঙ্কগুলো আমাদের দেখা হয়ে গেল। এখন তোমরা নিজেরা ওই বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু চর্চা করবা, তাহলে কিন্তু সমস্যাগুলো আর থাকবে না।
আর কোনো অঙ্কের সমস্যা থাকলে তো অবশ্যই গ্রুপে বা মেসেঞ্জারে নক করবা, সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই গ্রাহামের ব্যাপন সূত্রটা তো খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। হ্যাঁ, এটা অবশ্যই ম্যাথগুলো তোমরা ভালোভাবে করবা। এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের ম্যাথগুলা। আর আজকে যে লেকচারটা আমরা দেখলাম সেখানে কিন্তু গ্যাসের আণবিক গতিতত্ত্বের যে স্বীকার্যগুলা এগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে বর্গমূল, গড়, বর্গবেগ, এটার সংজ্ঞা, সাথে অঙ্ক, সম্ভাব্যতম বেগ বা গড় বেগের সমীকরণটা মনে রাখলে যথেষ্ট, এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগে। আর গড় গতিবেগের যে সমীকরণ সেটা কিভাবে আসলো গতীয় সমীকরণ থেকে সেটা, আর একটা হচ্ছে তোমার এর রিলেটেড যে ম্যাথগুলা। আর একই সাথে যেহেতু আমরা কিভাবে তোমার গ্যাসের গতীয় সমীকরণ থেকে বর্গমূল, গড়, বর্গবেগের সমীকরণটা আসছে c=3RT/m, সেটাও কিন্তু তোমরা একটু শিখবা, কারণ ওইটাও দরকার আছে খ নাম্বারের প্রশ্নের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে লেকচার অংশ। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞেস করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে লেকচার এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা নতুন টপিকসগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।